ইরানের মার্কিন ইসরায়েলি হামলা অব্যাহত, মিসাইল ড্রোনে পাল্টা জবাব তেহরানের। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হলেন খামেনি পুত্র মুজতাবা। আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে আজ ও কাল যাবে দুটি ফ্লাইট। সম্ভাব্য তেল সংকটের ব্যাপারে ওয়াকিবহাল সরকার। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর বৈঠক। বাণিজ্য মন্ত্রীর সাথে বিনিয়োগ ও ট্যারিফ ইস্যুতে আলোচনা। দুই পক্ষই চেষ্টা করে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এমন একটি জায়গায় পৌঁছাতে যেখানে উভয়ের জন্য একটা উইন উইন সিচুয়েশন হয়। সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক উপস্থিতি, কাউকে না পেয়ে ক্ষোভ। সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর। রোগী বেচাকেনা করা বা ট্রলি বেচাকেনা করা, রোগী ভর্তি করার টাকা নেওয়া 100% অফ করি। কারাপশনের এগেনস্টে জিরো টলারেন্স, মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশে সেটা আমরা অব্যাহত রাখব। চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা করে দেশব্যাপী অভিযান শুরুর কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরীক্ষামূলকভাবে বিভিন্ন সড়কে বন্ধ হবে অটোরিকশা। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ইরানে টানা পঞ্চম দিনের মতো চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান। রাজধানী তেহরান সহ ব্যাপক হামলার শিকার কোম, ইস্পাহান সহ বিভিন্ন এলাকা। মঙ্গলবার বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইরানের বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। এছাড়াও হামলা হয়েছে দেশটির একাধিক সামরিক ও প্রশাসনিক স্থাপনায়। ইস্পাহানে বিমান হামলায় নিহত হয়েছে আইআরজিসির কমান্ডার সহ মোট 5 সদস্য। যৌথ অভিযানে দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে 1100। আইডিএফ এর জোরদার হামলার শিকার লেবাননও। আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী। তেহরানের পশ্চিমাঞ্চলে যৌথ বাহিনীর বিমান হামলার পর চোখে পড়ে এমন দৃশ্য। ইরানে টানা পঞ্চম দিনের মতো অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। রাজধানী তেহরান ছাড়াও কোম, ইস্পাহান সহ বিভিন্ন শহরে চলছে একের পর এক হামলা। মঙ্গলবার বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। মিনজাদাই নামের একটি গোপন পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে জানায় আইডিএফ। তেহরানের স্থাপনাটি পারমাণবিক অস্ত্রের সক্ষমতা উন্নয়নে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি তাদের। রাজধানীতে চালানো আরেক হামলায় কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডার দাউদ আলী জাদেহ নিহত হয়েছেন বলেও দাবি ইসরায়েলি বাহিনীর। অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ইস্পাহানে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির একটি ইউনিটের কমান্ডার আব্দুল হামিদ রাহবার। নিহত হয়েছেন বাহিনীটির আরও 4 সদস্য। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অপারেশন এপিক ফিউরির আওতায় প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের শক্তিশালী সাবমেরিন সহ 17টি নৌযান ধ্বংসেরও দাবি করে ওয়াশিংটন। পাশাপাশি ইরানের সামরিক অবকাঠামোর বিরুদ্ধে ওয়ান ওয়ে ড্রোন মোতায়েন করেছে মার্কিন বাহিনী। লেবাননেও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুত ও সিডনে ব্যাপক বোমাবর্ষণ করেছে আইডিএফ। ভয়াবহ হামলার শিকার হয়েছে দেশটির দক্ষিণে হিজবুল্লাহ নিয়ন্ত্রণাধীন পাহাড়ি এলাকা। রেজবানা সায়মা, যমুনা নিউজ। শুধু মার্কিন সামরিক ঘাঁটি নয়, এবার আরব দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন অবস্থানেও হামলা চালাচ্ছে ইরান। দুবাইয়ে মার্কিন কনসুলেট লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা করা হয়। এর পাশাপাশি সৌদি আরবে অবস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর স্টেশনেও হামলার দাবি জানিয়েছে তেহরান। এছাড়াও ইরাকের মার্কিন কনসুলেট লক্ষ্য করে ছোড়া হয়েছে রকেট। নতুন করে 17 দফায় 40টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। ভয়াবহ বিস্ফোরণে প্রকম্পিত মার্কিন কনসুলেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেট লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। স্থাপনাটির চত্বরে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র।
মঙ্গলবার থেকে অভিযানের ধরনে বড় রকমের পরিবর্তন এনেছে ইরান। ইসরায়েলি ভূখণ্ড এবং আরব দেশগুলোয় থাকা মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি টার্গেট করা হয়েছে দূতাবাস, কূটনৈতিক এলাকার মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান। তারই অংশ হিসাবে আরব আমিরাতের ফুজাইরায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় চলে ইরানের ড্রোন হামলা। এদিকে ইরানের ছোড়া ড্রোন এবং মিসাইল হামলা ঠেকাতে পাল্টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে আরব আমিরাত। বুধবার প্রকাশ করা হয় সেই ভিডিও। এর পাশাপাশি ইরাকের মার্কিন কনসুলেটেও মিসাইল ছোড়ে আইআরজিসি। এছাড়াও কুর্দি অধ্যুষিত ইরবিলেও চালানো হয় ব্যাপক হামলা। অন্যদিকে সৌদি আরবে অবস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর স্টেশনেও হামলার দাবি করছে ইরানের সামরিক বাহিনী। হামলা অব্যাহত আছে ইসরায়েলি ভূখণ্ডেও। তেল আবিব সহ বিভিন্ন অঞ্চলের আবাসিক এলাকায় ইরানি মিসাইল হামলার পর এভাবেই আগুন জ্বলতে দেখা যায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন খামেনি পুত্র সৈয়দ মুজতাবা খামেনি। অথচ মৃত্যুর আগে সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় মুজতাবার নামই রাখেননি আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ইন্টারন্যাশনাল বলছে, মূলত রেভলিউশনারি গার্ডের চাপেই মুজতাবা সর্বোচ্চ নেতা ঘোষণা করেছে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্ট। সৈয়দ মুজতাবা হোসেইনি খামেনি প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে। অবশ্য সন্তান হলেও তাকে সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রাখেননি আয়াতুল্লাহ আলী খামেনি। কারণটা স্পষ্ট, নেতা নির্বাচনে উত্তরাধিকার প্রথা ইরানের রাজতন্ত্র বিরোধী গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক। কিন্তু সর্বোচ্চ নেতা নিহতের পর দেখা গেল ভিন্ন চিত্র। এতদিন মুজতাবা খামেনিকে দেখা হতো পর্দার আড়ালের এক চরিত্র হিসেবে, যিনি প্রকাশ্যে আসতেন কম, অথচ ছিল অন্তরালের ভূমিকা। অনেকেরই ধারণা জনসাধারণের সাথে তার তেমন কোনো যোগাযোগ নেই। কিন্তু সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির সন্তান হওয়ায় বিচরণ সবসময় ছিল ক্ষমতার চারপাশে। নিজেও একসময় সদস্য ছিলেন রেভলিউশনারি গার্ডের, তাই আইআরজিসিতে মুজতাবার ব্যাপক প্রভাব। এছাড়াও এলিট বাসিস ফোর্সে রয়েছে আধিপত্য। ইরান ইরাক যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। ইরানে ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ স্তর আয়াতুল্লাহ উপাধিপ্রাপ্ত মুজতাবাকে বেশ সম্পদশালী মনে করা হয়ে থাকে। একাধিক সূত্র অনুযায়ী যুক্তরাজ্যে বিলাসবহুল সম্পত্তি রয়েছে তার। এছাড়াও একাধিক পশ্চিমা দেশে রয়েছে বিনিয়োগ। 2019 সালে মুজতাবা খামেনির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। শনিবারের যৌথ হামলায় খামেনির পরিবারের মধ্যে বেঁচে যাওয়া একমাত্র সদস্য মুজতাবা খামেনি। অনিক রহমান, যমুনা নিউজ। দুই ইউরোপীয় মিত্রের কাছ থেকে সহায়তা পাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। এরই মধ্যে ভূমধ্যসাগরের দিকে রওনা দিয়েছে শার্ল দ্য গল। সাথে রয়েছে একাধিক ফ্রিগেট। ব্রিটিশ ঘাঁটিতে হামলার জেরে সাইপ্রাসে অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পদক্ষেপ নিয়েছে ম্যাক্রন প্রশাসন। অঞ্চলটিতে নিজেদের ঘাঁটি ও মিত্রদের সুরক্ষায় অতিরিক্ত হেলিকপ্টার, যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বাল্টিক সাগর থেকে যাত্রা করেছে ফ্রান্সের একমাত্র রণতরী শার্ল দ্য গল। এগিয়ে চলেছে ভূমধ্য সাগরের পথে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সেখানে রণতরী সহ বিশাল নৌবহর পাঠানোর নির্দেশ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। পারমাণবিক শক্তিচালিত শার্ল দ্য গল আকারে দুটি ফুটবল মাঠের সমান, যা একসাথে বহন করতে পারে সর্বোচ্চ 30টি রাফাল যুদ্ধবিমান। অবস্থান করতে পারে প্রায় 2000 সেনা। 24 ঘন্টায় পাড়ি দিতে পারে 1000 কিলোমিটার। শার্ল দ্য গলের এই বহরে রয়েছে একাধিক ফ্রিগেট ও যুদ্ধজাহাজ। গত শনিবার থেকে আবার যুদ্ধ ছড়িয়েছে নিকট এবং মধ্যপ্রাচ্যে। শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি তৈরি করছে। অস্থিতিশীল পরিস্থিতি ও অনিশ্চয়তার মধ্যে আমি বিমানবাহী রণতরী শার্ল দ্য গল এবং এর বহরকে ভূমধ্যসাগরের দিকে যাত্রার নির্দেশ দিয়েছি। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার জন্য ইরানকে দায়ী করেন ফরাসি প্রেসিডেন্ট। তবে ইসরায়েল ইরানে স্থল অভিযানের পরিকল্পনা করলে তা বিপজ্জনক এবং কৌশলগত ভুল সিদ্ধান্ত হবে বলে সতর্ক করেন তিনি।
প্রাথমিকভাবে এই পরিস্থিতির জন্য ইসলামিক রিপাবলিক অব ইরান দায়ী। ইসরায়েল স্থল অভিযানের কথা বিবেচনা করছে, যা ভয়াবহভাবে সংঘাত বৃদ্ধি করতে পারে এবং তা কৌশলগত ভুল সিদ্ধান্ত হতে পারে। ব্রিটিশ ঘাঁটিতে হামলার জেরে সাইপ্রাসেও অ্যান্টি মিসাইল ও অ্যান্টি ড্রোন ব্যবস্থার পাশাপাশি অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম এবং ফ্রিগেট পাঠানোর কথা জানিয়েছেন ম্যাক্রন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য সাইপ্রাস, যাদের সাথে আমাদের কৌশলগত চুক্তি রয়েছে, সেখানেও সম্প্রতি হামলা হয়েছে। আমাদের সাহায্য তাদের প্রয়োজন। সে কারণেই সিদ্ধান্ত নিয়েছি অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম এবং ফ্রিগেট ল্যাংডক পাঠানো। অঞ্চলটিতে আরও হেলিকপ্টার, যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজ পাঠানোর পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় মিত্র যুক্তরাজ্যও। মধ্যপ্রাচ্য জুড়ে বহু ড্রোন ভূপাতিত করেছে ব্রিটিশ বাহিনী, এমন দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা দুবাই ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্র ও দুবাইয়ের অনুমতি সাপেক্ষে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। প্রথম ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে আজ সন্ধ্যা 7:20 দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত 12:20 ঢাকায় ফিরবে। আগামীকাল বৃহস্পতিবার অপর বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল 5:15 দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে, যা দুবাই থেকে স্থানীয় সময় রাত 10টায় ঢাকায় ফেরার কথা। প্রবাসীদের সাথে আটকা পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদেরও ফিরিয়ে আনা হবে। এর আগে গত শনিবার ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 173টি ফ্লাইট বাতিল হয়েছে। হরমুজ প্রণালী বন্ধের ফলে জ্বালানি সংকটের শঙ্কার বিষয়ে ওয়াকিবহাল রয়েছে সরকার। এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। সকালে সচিবালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত সভা এবং সেলের কার্যক্রমের সবশেষ অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী আরও বলেন, মে মাস থেকে বৃক্ষরোপণ শুরু করে এই বছরেই 5 কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করবে সরকার। এর মাধ্যমে কার্বন বাণিজ্যে সংযুক্ত হওয়া সরকারের মূল উদ্দেশ্য। পরে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, গার্মেন্টসের পর কার্বন ট্রেডকে বাণিজ্যিক খাত হিসেবে দেখতে চায় সরকার। উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি করে জিআইএস এর মাধ্যমে মনিটরিং করা হবে। বিশ্বের শতকরা 23% জ্বালানি প্রবাহিত হয় স্ট্রেট অফ হরমুজ দিয়া। অতএব যদি 23% যদি ইন্টারাপশন হয়, তাহলে আপনি বুঝতেই পারেন যে একটা তো সংকট সবসময় হবেই। বাট আমার মনে হয় আমাদের জ্বালানি মন্ত্রণালয় এভাবে পদক্ষেপ নিচ্ছেন। দর্শক, আমরা প্রধানমন্ত্রীর বাকি কর্মসূচি সম্পর্কে জানবো। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন আমাদের সাথে যোগ দিচ্ছেন। রবিন, প্রধানমন্ত্রীর আজ আর কি কি কর্মসূচি রয়েছে একটু বিস্তারিত জানতে চাই। লোপা, হঠাৎ করে নতুন একটি কর্মসূচি নির্ধারিত হয়েছে, অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগের একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কিছুক্ষণের মধ্যেই। ইতিমধ্যেই বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা প্রবেশ করেছেন প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে। এবং এর আগেই যেটি হয়েছে, কৃষি কার্ড সংক্রান্ত বা বিএনপির ইশতেহার অনুযায়ী ঘোষিত যে ফার্মার্স কার্ড, সেই ফার্মার্স কার্ডের অগ্রগতি নিয়ে আলোচনার জন্য কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যারা রয়েছেন, অর্থাৎ আমিনুর রশিদ ইয়াসিন, যিনি মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, অন্যদিকে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, তাদের সঙ্গে এবং কৃষি কার্ড সংক্রান্ত যে কমিটি রয়েছে সেই সব কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূলত সুস্বাস্থ্যের জন্য বাংলাদেশ কিংবা এর আগে অনুষ্ঠিত হওয়া বৈঠকে যেরকম বৃক্ষরোপণ বিষয়ে এক ধরনের পরিকল্পনার বিষয়ে অগ্রগতি নিয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী, ঠিক তেমনি কৃষি কার্ডের বিষয়ে ঠিক একই নির্দেশনা এবং কতদূর এগুলো সেই সংক্রান্ত বিষয়গুলো পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সেসব নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যদের সঙ্গে। এখন যেটি হচ্ছে, মূলত মন্ত্রিপরিষদের যে বৈঠক, মন্ত্রিপরিষদ সদস্যরা ইতিমধ্যে সেই বৈঠককে উপলক্ষ করে প্রবেশ করেছেন। আমরা দেখেছি স্থানীয় সরকারমন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, নৌ মন্ত্রী এবং অন্যদিকে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তারা সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা ইতিমধ্যেই প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো বা সেই বৈঠকটি শুরু হয়ে যাবে এবং সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো সম্পর্কে বৈঠক শেষে মন্ত্রীরা যখন বেরিয়ে আসবেন তখন আমরা
জানার চেষ্টা করব। তবে ইতিমধ্যেই যেটুকু নির্দেশনা বা যেটুকু বুঝে স্পষ্ট হচ্ছে যে বিএনপি নির্বাচন পূর্ব সময়ে যে তাদের ঘোষিত ইশতেহার কিংবা সাধারণ জনগণের জন্য যেসব পরিকল্পনা তুলে ধরেছিল সেই সব পরিকল্পনা বাস্তবায়নকে প্রাধান্য দিয়ে দ্রুত গতিতে সেই সব পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সদস্যরা তারা যেন নিজেদের উদ্যোগ আর উদ্যম গ্রহণ করে সেসব বিষয়ে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী, এবং সেই সঙ্গে মধ্যপ্রাচ্য ইস্যুতে চলমান যে সংকট সেসব নিয়েও মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে এই যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বৈঠক থেকে এক ধরনের আলাপ আলোচনা, সিদ্ধান্ত এবং নির্দেশনা মিলবে। নিশ্চয়ই বৈঠক হলে আপনার মাধ্যমে আরো আপডেট আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ রবিন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘটনায় সারা পৃথিবীতে জ্বালানির সংকট দেখা দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বাংলাদেশের পূর্ব নির্ধারিত তেলের চালান আটকে গেছে। এই সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রীর সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। পরে ব্রিফিংয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, যুক্তরাষ্ট্র তাদের সরকারের উচ্চ পর্যায়ে কথা বলবে। এছাড়া তিনি জ্বালানি মজুদ নিয়ে বলেন, মজুদকৃত জ্বালানি কিভাবে সাশ্রয় করে ব্যবহার করা যায় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সব জায়গা থেকে জ্বালানি আনারও চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী। মজুদকৃত জ্বালানি দিয়ে মার্চ পর্যন্ত চলবে। ঈদের সময় পর্যন্ত সংকট থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অসহনীয় বিদ্যুৎ সংকট হবে না বলেও আশ্বস্ত করেন মন্ত্রী। বিদ্যুতের অপচয় বন্ধে সবাইকে সচেতন হতে আহ্বান জানান। আমরা তো সারা পৃথিবীতে জ্বালানির একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি, তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে ভালো আলোচনা হয়েছে, এমনটা জানালেন ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের। সকালে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সাক্ষাৎ করেন তিনি, পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন। এ সময় দুদেশের ব্যবসা বাণিজ্য বাড়ানো সহ নানা ইস্যুতে আরও কথা বলেন তারা। বেরিয়ে যাওয়ার সময় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলেননি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে তিনি সচিবালয়ে রয়েছেন, সেখানে বাণিজ্য, বিদ্যুৎ ও অর্থমন্ত্রীর সাথে বৈঠকের কর্মসূচি আছে তার। How was the meeting? It was good. Great, everything. We always love coming to the foreign ministry. Great to be here. Great to be here. Thank you. Did you talk about the Aksan Jisumia? যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি বিষয়ই আছে। এসব নিয়ে আরও আলোচনার সুযোগ আছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সচিবালয়ে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। বলেন, চুক্তিতে অনেক কিছু সংযোজন বিয়োজনের সুযোগ আছে। বাণিজ্যমন্ত্রী আরও জানান, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, বিনিয়োগ, ডিজিটাল অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে আলাপ হয়েছে। দুদেশের বিনিয়োগকারীরা যেন স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করতে পারে সে বিষয়েও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী। বিদেশি বিনিয়োগের জন্য এখনও কিছু প্রতিবন্ধকতা আছে উল্লেখ করে তা দূর করার কথা জানান খন্দকার আব্দুল মুক্তাদির। ঢাকা মেডিকেলে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা দেন। বলেন, হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়া বা রোগীদের সাথে যারা প্রতারণা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। মন্ত্রী জানান, হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও খাবারের মান নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। ঢাকাসহ সারা দেশে রোগীদের সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। একটা অফিস অর্ডার হয়েছে, আমরা এগুলি কঠোর হস্তে দমন করবো। আমরা এই যে আজকে আসলাম, আরও দেখবেন আসবো আমরা ইনশাল্লাহ, এগুলি দমন করে ফেলবো। ওই দালালি বন্ধ করে ফেলবো একেবারে। রুগী বেচা কিনা করা বা ট্রলি বেচা কিনা করা, রুগী ভর্তি করা, টাকা নেওয়া 100% অফ করে দিই। আমরা ওয়াকেফাল, আমরা এটাকে ক্লোজ ডাউন করবো, একেবারে সিমেন্টেড করবো ইনশাল্লাহ। দেশব্যাপী চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা করে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ডিএমপি হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, পুলিশ সদস্যরা চেইন অব কমান্ড ভঙ্গ করতে পারবে না।
পুলিশের পোশাক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক পরিবর্তন করলেই কি মানসিকতার পরিবর্তন হবে? এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যানজট নিরসনে ডিএমপি একটি সেল গঠন করে দেওয়া হয়েছে, দ্রুত সময়ের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। এ সময় তিনি বলেন, পরীক্ষামূলকভাবে বিভিন্ন সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করা হবে। খুব শিগগির দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে তেমন ভিড় নেই কাউন্টারগুলোয়। সকাল থেকে দুপুর পর্যন্ত মহাখালী বাস টার্মিনাল অনেকটাই ফাঁকা ছিল। বেশিরভাগ কাউন্টারে 16, 17, 18 তারিখের টিকিট শেষ হয়ে গেছে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া যাত্রীদের মধ্যে। বাস মালিকরা বলছেন, বেতন পাওয়ার পর যাত্রীদের চাপ বাড়বে। তারা বিআরটিএ থেকে নির্দিষ্ট করে দেয়া ভাড়াই নিচ্ছে। আগামী 12 মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যে কোনো দিনের অগ্রিম টিকিট যাত্রীরা কিনতে পারছেন। বাস কোম্পানিগুলো কাউন্টার ও অনলাইন 2 মাধ্যমেই টিকিট বিক্রি করছে। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা নিজেদের পছন্দের বাস এবং সময় ও আসন নির্বাচন করে টিকিট সংগ্রহ করতে পারছেন। না, কোনো সমস্যা ছাড়াই টিকিট পেয়েছি, অগ্রিম টিকিট নিয়েছি আমরা, কোনো সমস্যা হয়নি। আশা করছি প্রতিবারে নেই, এবার খুব সুন্দরভাবে বাসায় পৌঁছাতে পারবো। আমাদের যাত্রী কোনো কমপ্লেন নাই, আমাদের কাউন্টার থেকে যাত্রীর প্রতি কোনো কমপ্লেন নাই। ইনশাআল্লাহ আমরা সুষ্ঠুভাবে টিকিট দিয়ে দিচ্ছি। সবাই চাচ্ছে যে স্যালারি পায়, এরপরে আর কি ঈদের ছুটি পায়, এরপরে বাড়িতে যায়। এই জন্য মানুষের কাছে, অনেকের কাছে টাকা পয়সা এখন কম থাকার কারণে আগাম টিকিটটাও নিতে পারছে না। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির এমপিরা শপথ না নিলেও সংকট তৈরি হবে না বলছেন আইন বিশেষজ্ঞরা। তাদের মতে সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী এমনিতেই সংবিধান সংস্কার করতে পারবে বিএনপি, তবে তা টেকসই হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে মতপার্থক্য দেখা দিয়েছে তার সমাধান করতে হবে রাজনৈতিকভাবেই। আরিফুর রহমান সবুজের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তিতেই জারি করা হয়েছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। রাষ্ট্রপতির এই আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হয় গণভোট, আর এতে হায়ের পক্ষে রায় দেন 65% বেশি ভোটার। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে তৈরি হয় মতদ্বৈততা। জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। নতুন করে মঙ্গলবার জুলাই জাতীয় সনদ, গণভোট অধ্যাদেশ এবং সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়ার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এরপরই জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুটি আবারও আলোচনায় এসেছে। সংসদ যখন শপথ নিতে যায়, বিএনপি কি শপথ নিছে? নাই না, তোরা তো ধরে এসে বলেই দিয়েছে এটা ইলিগাল। তো এটা তো যেটা ইলিগাল সেটা ইলিগালই। তারপরে কেউ হয়তো ইন্টারেস্টে গেছে, কোর্টে গেছে, কোর্টে গেলে এটা তো কোর্ট তো আর এটা কোর্ট কি সংবিধানের বাইরে কোনো কিছু বলতে পারবে? কোর্ট তো এই সংবিধানের অধীনে কাজ করছে, সংবিধানের বাইরে তো একটা কোর্ট কথা বলতে পারবেন না। সংকট হবে আমি মনে করছি না, তবে সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে। সেটা হয়তো আমাদের তরুণ প্রজন্ম কিভাবে নেয় এটার একটা বিষয় আছে। ভবিষ্যতে এই সংবিধানের ব্যাপারে মনোভাব কী ধরনের হবে সেটারও একটা বিষয় আছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছিল বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিলেও 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে সংসদের। সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নে বাধা হবে না বলছেন তারা। এই সংস্কার প্রস্তাবগুলি জুলাই সনদে বলেন বা যার যত প্রস্তাব আছে সংসদ এগুলি আলোচনা করবে এবং আলোচনা করে 2/3 ভোটে পাস করবে। অতএব এখানে দ্বিতীয় একটা পরিষদের কোনো দরকার ছিল বলে মনে হয় না। এটা একটা প্রথম থেকে একটা ভ্রান্ত ধারণার উপরে ভিত্তি করে হয়েছে।
তবে উচ্চ আদালত থেকে রুল জারির পর এ নিয়ে প্রশ্ন তুলেছে প্রধান বিরোধী দল জামায়াত ও এনসিপি। আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সৃষ্ট মতদ্বৈততা দূর করতে হবে রাজনৈতিকভাবে। একটা রাজনৈতিক দল নির্বাচনের আগে ম্যানিফেস্টোতে দিয়েছে তারা আমরা এই করব, জনগণ সেই জন্য তাদের ভোট দিছে, অর্থাৎ তাদের একটা দায়বদ্ধতা আছে, তারা করবে। এখানে কোনো জটিলতা বা জুলাই সনদ গেল এগুলোরও কোনো বিষয় না। আর ওটা আদালতে গেছে, ওটা এমনি একটা মানে ডেড ইস্যু বলতে ওটা কোনো লিগ্যাল ভিত্তি নাই। সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে এই বাস্তবায়নটা টেকসই হতো। সংসদের মাধ্যমে এটা করাটা আদালতের সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক। গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের জারি করা রুলের জবাব দিতে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে। তার আগে আগামী 12ই মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সেই অধিবেশনের আলোচনায় সংকটের সমাধান হবে বলে আশা বিশেষজ্ঞদের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলার রায় ঘোষণার জন্য আরও 4 সপ্তাহের সময়ের আবেদন করেছে প্রসিকিউশন। নতুন ডিজিটাল প্রমাণাদি দিয়ে সাক্ষ্য উপস্থাপন করবে প্রসিকিউশন। বুধবার প্রসিকিউশনের আবেদনে রায় ঘোষণা করা থেকে সরে আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল। ভুক্তভোগী আমির হোসেনকে আসামি চঞ্চল চন্দ্র সরকারের গুলির করার পর তার স্বীকারোক্তির ভিডিও ফুটেজ পাওয়া গেছে, সেটি আগে উপস্থাপন করা হয়নি, যার ফলে এখন এটি উপস্থাপন করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান ও এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া, এসআই চঞ্চল চন্দ্র সরকার আসামি। যদিও চঞ্চল চন্দ্র সরকার ছাড়া বাকিরা শুরু থেকেই পলাতক। এরকম একটি শক্ত সাবুত এভিডেন্স যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। সেই কারণে আজকে আমরা আদালতের কাছে, ট্রাইব্যুনালের কাছে আমরা আবেদন জানিয়েছি যে আমরা এই এভিডেন্সটা আনতে চাই, আমরা টেন্ডার করতে চাই। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে প্রায় ঘণ্টাখানেক বসে থেকেও কর্মকর্তা কর্মচারীদের দেখা পেলেন না প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। অফিসটিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই পরিস্থিতির মুখে পড়েন তিনি। পরে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার। দেশের যে কোনো প্রান্তে, যে কোনো সময়ে, যে কোনো অফিসগুলোয় চলবে আকস্মিক পরিদর্শন। ফয়সাল মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বুধবার সকাল 9টা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে সদ্য দায়িত্ব নেওয়া ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। রমজান মাসে সরকার ঘোষিত 9টায় অফিস শুরু হলেও প্রতিমন্ত্রী এসে দেখেন অফিস তালাবদ্ধ, নেই কোনো কর্মকর্তা কর্মচারী। উপায়ন্তর না পেয়ে প্রতিমন্ত্রী বসে রইলেন অফিসের বারান্দার বেঞ্চে। 9টার সময় খোলার কথা ছিল, এখন 9:10 বাজে, এখন পর্যন্ত খোলেনি। অফকোর্স ইট ইজ আনফর্চুনেট, এটা অনাকাঙ্ক্ষিত, অগ্রহণযোগ্য। এই ব্যাপারে ডিপার্টমেন্টাল যে প্রসিডিংস আছে, আইনানুগ যে ব্যবস্থা আছে, বিধি অনুসারে সেটা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। সকাল 9:25 অফিসে আসেন একমাত্র অফিস সহকারী ফাতেমা জান্নাতি। প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে নিজেও হতচকিত। তড়িঘড়ি করে খুললেন অফিসের তালা, তবে তখনও অনুপস্থিত কর্মকর্তারা। বাচ্চাকে আসলে দেওয়ার মতো কেউ নাই, আমি দিয়ে তারপরে অফিসে আসি। 8:30টায় ছিল স্কুল, রমজান মাস উপলক্ষে একটু দেরি করে দিয়েছে। 9:40 হন্তদন্ত হয়ে অফিসে প্রবেশ করেন ভূমি সহকারী কর্মকর্তা নাসির উদ্দিন, আর সকাল 10টায় প্রবেশ করেন ভূমি উপসহকারী কর্মকর্তা ওমর ফারুক। অফিসে ঢুকেই পড়েন প্রতিমন্ত্রীর জেরার মুখে। এ সময় ভূমি অফিসে প্রতিমন্ত্রীর কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন সেবা প্রার্থীরা। অভিযোগ করেন টাকা ছাড়া মেলে না কোনো সেবা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। অফিসে আসলে বলে যান এখানে আপনার জায়গা কম, কম থাকলে বেশি আপনি উঠাইবেন, সমাধান দেখারা দেখাইবো। এখানে অফিসে দাম পাওয়া যায় না। আমার একটা বাড়ির, ছোট একটা বাড়ির একটা কাজ 2.5 লক্ষ টাকা দাবি করছে, এরপরে এই কাজ আমি 20,000 টাকা করাইছি। পরে দপ্তরের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন প্রতিমন্ত্রী কায়সার কামাল। বলেন, কোনো প্রকার অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। ঘোষণা দেন, দেশের যে কোনো প্রান্তে, যে কোনো সময়, যে কোনো অফিসে চলবে আকস্মিক পরিদর্শন।
এবং আজকের এই আকস্মিক ভিজিট শুধুমাত্র সিদ্ধিরগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো দিন যে কোনো অফিসে আমরা যাব এবং এইভাবে একটা যেটা বলা হয় সারপ্রাইজ ভিজিট সেটা আমরা অব্যাহত রাখব। আমরা কারাপশনের এগেনস্টে আমাদের যে ভূমিকা অর্থাৎ আমাদের যে ঘোষণা জিরো টলারেন্স। ভূমি অফিসের কেউ দুর্নীতিতে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ভূমি প্রতিমন্ত্রী। বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। 16122 এই নম্বরে ফোন দিবেন, এটা দিবারাত্র 24 ঘন্টা খোলা থাকে সপ্তাহে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন নিয়ে দেশে কখনোই কথা হয়নি। অর্থনীতির আগের বয়ান টেকসই ছিল না। নতুন সরকার বিনিয়োগ ও ভোগ ভিত্তিক মডেল করতে চাইছে। সিপিডি আয়োজিত সংলাপে এমন অভিমত তুলে ধরেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। জানান, ঋণের পাহাড় তৈরি করে উন্নয়ন করা যায় না। অর্থের যোগান সবসময় সীমিত ছিল, এজন্য অপচয় কমাতে হবে। আগের সরকারের সময়ে এসআরও জারির বাজার তৈরি হয়ে গিয়েছিল। করের সংস্কৃতি তৈরি করা প্রয়োজন। উপদেষ্টা বলেন, ট্যাক্স না দিয়ে শিক্ষা ও স্বাস্থ্যের বাজেট নিয়ে আক্ষেপ করার সুযোগ নেই। সিপিডি বলছে, উচ্চ মূল্যস্ফীতি, সীমিত রাজস্ব সক্ষমতা, দুর্বল বিনিয়োগ, ব্যাংকিং খাতের ঝুঁকি এবং ঋণের চাপে অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। সিপিডির গবেষণা বলছে, প্রবৃদ্ধি মন্থর হলেও ধীরে ধীরে পুনরুদ্ধারের ইঙ্গিত মিলছে। তবে মজুরি বৃদ্ধির হার প্রায় স্থির থাকায় সাধারণ মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা এখনো সীমিত। বাংলাদেশের যে মডেল, যে বয়ানটা চালু ছিল, সেটা একটা খুবই এমন একটা ভিত্তিমূলে ছিল যেটা কখনোই টেকসই হওয়ার কথা নয়। কনজাম্পশন লেড গ্রোথ মডেল, এটা কখনোই আপনার কোন দেশে স্থায়ী টেকসই ব্যবস্থা দিতে পারে। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 2035 সালের মধ্যে কর জিডিপির এর যে অনুপাত, সেটা 15% নিয়ে যাওয়া। ডিজিটাল সার্বভৌমত্বের পথে হাঁটতে চায় সরকার। উদ্যোক্তাদের প্রস্তুতিও আছে, কিন্তু নীতি সহায়তার অভাবে হোঁচট খাচ্ছে। বলছেন, রহস্যজনক কারণে বেসরকারি সাবমেরিন কেবল স্থাপনের কাজ আটকে রেখেছিল অন্তর্বর্তী সরকার, যার কারণে ব্যান্ডউইথ আমদানিতে নির্ভরতা বাড়ছিল। সংশ্লিষ্টরা বলছেন, তথ্য প্রযুক্তি খাত স্বনির্ভর করার লক্ষ্যে স্থানীয় উদ্যোক্তা বান্ধব কাঠামো প্রয়োজন। ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। নির্বাচনী ইস্তেহারেও দেয়া হয়েছে প্রতিশ্রুতি। তবে এ খাতের বাস্তবতা ভিন্ন। প্রতিনিয়ত বাড়ছে ব্যান্ডউইথের ব্যবহার। চাহিদার 50%ই ভারত থেকে আমদানি করা হচ্ছে। এজন্য প্রতি বছর গুনতে হচ্ছে 750 কোটি টাকার বেশি মূল্যবান বৈদেশিক মুদ্রা। ডিজিটাল সার্বভৌমত্বের প্রথম পদক্ষেপ হওয়া উচিত হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি লোকাল ইনভেস্টর দিয়ে তৈরি করে ফেলা। যদি বর্তমান সরকার যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে, আমরা খুবই দৃঢ় বিশ্বাস যে এই বছরের মধ্যভাগে জুন জুলাইয়ের মধ্যে আরও 3টা সাবমেরিন কেবল তাদের সার্ভিসে আসা সম্ভব। ব্যান্ডউইথের উপর বিদেশ নির্ভরতা কাটাতে বেসরকারি সাবমেরিন কেবল স্থাপনের জন্য লাইসেন্স দেওয়া হয় 3টি প্রতিষ্ঠানকে। 600 কোটি টাকা বিনিয়োগ করে সিঙ্গাপুর থেকে মায়ানমার পর্যন্ত জলসীমায় কেবল স্থাপনের কাজও শেষ হয়েছে। তবে রহস্যজনক কারণে বাংলাদেশ জলসীমায় কেবল স্থাপনের জন্য জাহাজ প্রবেশের অনুমতি মিলছে না। 5টা মন্ত্রণালয় বা সংস্থা থেকে অলরেডি অনুমোদন পেয়ে গেছি, বাট 4টা জায়গা থেকে আমরা আসলে এখন পর্যন্ত অনুমোদন পাই নাই। আমাদের অ্যাপ্লিকেশনের সময় প্রায় 1 বছরের উপর অতিক্রান্ত হয়ে গেছে। তো এখনো আমরা কোনো, যেহেতু 4টা মন্ত্রণালয় বা সংস্থা থেকে এখনো পজিটিভ কোনো রেসপন্স পাই নাই, আমরা আসলে এই কাজটা এখন শুরু করতে পারছি না। নানান জটিলতায় রাষ্ট্রায়ত্ত 3য় সাবমেরিন কেবলের সেবা প্রাপ্তি পিছিয়ে গেছে। বেসরকারি উদ্যোক্তারা বলছেন, দ্রুত নীতি সহায়তা দিলে বেসরকারি 3টি সাবমেরিন কেবলের মাধ্যমে আরও 50,000 জিবিপিএস ব্যান্ডউইথের সরবরাহ পাবে বাংলাদেশ। ইন্টারনেটের মূল্য প্রায় 30 থেকে 40% ডিডাক্ট করা সম্ভব। তার মানে এখন গ্রামে গঞ্জে প্রান্তিক পর্যায়ের একটা গ্রাহক যে 10 MBPS-এর ব্যান্ডউইথের একটা ইন্টারনেট ব্যবহার করছেন কিংবা 20 MBPS-এর যে প্যাকেজগুলি ব্যবহার করছেন, ওনারা সমপরিমাণ টাকা খরচ করে 100 to 100 MBPS-এর ইন্টারনেট ব্যবহার করতে পারবে। বেসরকারি সাবমেরিন কেবলের সেবায় জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই বলে দাবি করেন উদ্যোক্তারা। ট্রাস্টের যে একটা পারসেপশন, আনট্রাস্টেড কেবল কিনা, এই পারসেপশনটাকে ব্রেক করার জন্য আমরা অলরেডি 3 কনসোর্টিয়াম মেম্বার
আমরা কিন্তু একটা ইউরোপিয়ান প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে আমরা এখানে যে অ্যাক্টিভ ইকুইপমেন্টটা ইউজ করব ফর ট্রান্সমিটিং ডেটা সেটা কিন্তু ইউরোপিয়ান প্রতিষ্ঠানের, তো যারা হচ্ছে ট্রাস্টেড। টেলিজিওগ্রাফির পূর্বাভাস বলছে 2027 সালে বাংলাদেশের ব্যান্ডউইথের চাহিদা বেড়ে দাঁড়াবে 25,000 জিবিএস এর বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নতুন করে দপ্তর বন্টন করা হয়েছে। আমরা এই বিষয়ে জানবো। সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। স্বপন, নতুন করে কাকে কোন দপ্তর দেওয়া হয়েছে একটু বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি। লোপা, যেটি হলো যে আপনার 2 উপদেষ্টা এবং 8 মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দপ্তর বন্টন হয়েছে। এর মধ্যে আপনার হলো ছিলেন রুহুল কবির রিজভী, তিনি রাজনৈতিক উপদেষ্টাও আছেন। এর পাশাপাশি তাকে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর 8 মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী, সেই প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করা হয়েছে। যদি আমরা বলি যে শরীফুল আলম, তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন, তাকে এখন শুধু পাট বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর সুলতান টুকু, তিনি এতদিন কৃষি, মৎস্য, খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, তো তাকে হলো আপনার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তাকে দপ্তর বন্টন করা হয়েছে। আর হাবিবুর রশিদ, তিনি সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন, তাকে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই মন্ত্রণালয়ের আরেকজন প্রতিমন্ত্রী রাজীব আহসান, তাকে হলো আপনার নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দপ্তর তার বন্টন করা হয়েছে। আর যদি বলি যে জোনায়েদ সাকি, তিনি অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন, তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর ববি হাজরা, তিনি শিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ছিলেন, তাকে সেটা হলো শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর ফারজানা শারমিন সমাজ কল্যাণ ও মহিলা ঐতিহ্য বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাকে সমাজ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে যাতে বিশ্বাসায়িতভাবে কাজ করতে পারে, এজন্য এই দপ্তর বন্টন করা হয়েছে বলে আমরা মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জানতে পারি। স্বপন, আপনার কিছু কথা আমরা অস্পষ্ট পেয়েছি। ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আরো আপডেট দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, স্বপন। হিলি স্থলবন্দরের গুদামে স্তূপ হয়ে পড়ে আছে ভারত থেকে আসা শত শত টন আমদানিকৃত পণ্য। তবে এসব পণ্য সচল বাণিজ্যের অংশ নয়, দীর্ঘ 16 বছর ধরে রয়েছে খালাসের অপেক্ষায়। আইনি জটিলতায় পড়েছে কাস্টমস কর্তৃপক্ষ, বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। বাইরে পণ্যবাহী ট্রাকে দীর্ঘ জট থাকলেও হিলির স্থলবন্দরের ভিতরে চিত্রটা একদম ভিন্ন। গুদামগুলোতে পাহাড় সমান স্তূপ হয়ে আছে ভারত থেকে আসা শত শত টন আমদানিকৃত পণ্য। তবে এগুলো কোনো সচল বাণিজ্যের অংশ নয়, বরং গত 16 বছর ধরে এখানে জঞ্জাল হয়ে পড়ে আছে কোটি কোটি টাকার সম্পদ। মাল গোডাউন ভর্তি হয়ে থাকতেছে, মাল নামার জায়গা হচ্ছে না। মালটা তাড়াতাড়ি অকশনে যদি সেল করে তাহলে তাড়াতাড়ি গোডাউনটা খালি হয়ে যায়। কাস্টম করে মাল আনলোড করতে লাগবে, আনলোড করার পর লোড দিতে হবে বাংলা গাড়িতে। তো আনলোড যে করব গোডাউনে, ওয়ার হাউসে তো জায়গা নাই। 2-4-5 বছর রয়ে যাচ্ছে পোর্টে, সেই মালগুলোর ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে। সেটা না হচ্ছে দেশের কাজে লাগতেছে, না হচ্ছে ইম্পোর্টারের কাজে লাগতেছে, সম্পূর্ণ টাকাটাই আমাদের ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। কাপড়, প্রসাধনী থেকে শুরু করে ছোট বড় নানা মেশিনারিজ কিনে এই তালিকায়। আমদানিকারকদের সাথে আইনের লড়াই আর আমদানিতান্ত্রিক জটিলতায় এসব পণ্যের খালাস প্রক্রিয়া থমকে আছে। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকায় অধিকাংশ পণ্যের গুণগত মান নষ্ট হয়েছে। পিছনে যতগুলো মালামাল দেখতেছেন, এই মালামালগুলো সবগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে। সামনে ওই পাশে আছে, ওই পাশে আছে, বিভিন্ন সাইডে মালামাল দীর্ঘদিন পড়ে আছে। এ বিষয়ে কাস্টমসকে একাধিকবার বিভিন্ন সময় চিঠি দ্বারা, বিভিন্নভাবে মৌখিকভাবে চিঠি দ্বারা বিভিন্নভাবে জানানো হয়েছে, কিন্তু তারা এ বিষয়ে কোনো রকম তারা আগ্রহ দেখায় না।
পণ্যগুলো সঠিক সময় নিলামে তোলা সম্ভব হলেও সরকার পেত কোটি কোটি টাকার রাজস্ব, অথচ এখন রাজস্ব তো দূরে থাক, বন্দর কর্তৃপক্ষ এসব পণ্য থেকে প্রাপ্ত নিয়মিত মাসুল থেকেও বঞ্চিত হচ্ছে। তবে দীর্ঘদিনের এই স্থবিরতা কাটাতে এবার নড়েচড়ে বসেছে কাস্টমস কর্তৃপক্ষ। দীর্ঘ আইনি বাধা কাটিয়ে শীঘ্রই পণ্যগুলো নিলামে তোলার প্রক্রিয়া চলছে। আমরা ইতিমধ্যে একটা মিটিং করেছি যে এগুলো কি ইনভেন্টরি করা আছে কিনা, তালিকা করা আছে কিনা। ইতিমধ্যে আমরা সেই তালিকা পেয়ে গেছি। তো আমরা আশা করতেছি এই প্রক্রিয়া শুরু করে আমাদের নিলামের এবং ধ্বংসের পুরো প্রক্রিয়া শুরু হয়ে যাবে ঈদের পরে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এই নিয়ম প্রক্রিয়া সম্পন্ন হলে প্রাণ ফিরবে বন্দরের গুদামগুলোতে। শাহদিন অন্তরা, যমুনা নিউজ। ইরাকে অনুষ্ঠিত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির গায়েবানা জানাজা। নাজাফে এই জানাজা অনুষ্ঠিত হয়, এতে অংশ নেন শত শত মানুষ। জানাজার আগে শোক র্যালি এবং মাতম অনুষ্ঠিত হয়। এ সময় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পতনের দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। জানাজায় অংশগ্রহণকারী বলেন, যতদিন মার্কিন সাম্রাজ্যবাদ টিকে থাকবে ততদিন পৃথিবীতে যুদ্ধ সংঘাত বন্ধ হবে না। চলমান আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রেক্ষিতে বিশ্বের 20% জ্বালানি সরবরাহকারী পথ হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। অন্যদিকে ইরানের ড্রোন হামলার মুখে স্থগিত করার ঘোষণা করা হয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি শোধনাগারের কার্যক্রম। এতে বিশ্ববাজারে চরমে উঠেছে তেল ও এলএনজির দাম। সংকট দীর্ঘস্থায়ী হলে নজিরবিহীন জ্বালানি বিপর্যয়ের মাঝে পড়তে যাচ্ছে এশিয়ার বেশিরভাগ দেশ, এমন আশঙ্কা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্লেষকদের আশঙ্কা, এমন পরিস্থিতির জেরে এক নজিরবিহীন জ্বালানি সংকটের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে বিশ্ব। হরমুজ প্রণালী তো বটেই, ইরানের ড্রোন হামলায় বন্ধ রয়েছে কাতার, আমিরাত, সৌদি, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি জ্বালানি তেল শোধনাগারের কার্যক্রম। এসব ঘটনার জেরে এরই মাঝে ইউরোপের বাজারে এক লাফে 46% বৃদ্ধি পেয়েছে লিকুইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির দাম। পাশাপাশি 13% অর্থাৎ ব্যারেল প্রতি $82-এরও বেশি বেড়ে বিশ্ববাজারে আকাশ ছুঁয়েছে তেলের দাম। সংকট যদি 1 বছরের চেয়েও দীর্ঘস্থায়ী হয়, তখন অন্য কোনো উপায়ে এই 20% গ্যাসের চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়বে। এশিয়া এবং ইউরোপ দুই অঞ্চলেই গ্যাসের দাম আকাশচুম্বী হবে। এদিকে চড়া দামে গ্যাস কিনতে অপারগ পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশের মতো এশিয়ার উন্নয়নশীল দেশগুলো। চরম ক্ষতির মুখে পড়বে জাপান, এমনকি আগে থেকেই নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়াও। হরমুজের পথে বিশ্বের 1/5 বা 20% জ্বালানি সরবরাহ করে মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত, যার মূল আমদানিকারক জাপান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বাংলাদেশের মতো দেশগুলো। জানা গেছে এশিয়ার দেশগুলোর কাছে প্রায় 82% এলএনজি রপ্তানিকারক কাতারের পাশাপাশি বন্ধ হয়েছে দৈনিক 5.5 লাখ তেল শোধনকারী সৌদি আরবের গুরুত্বপূর্ণ কয়েকটি শোধনাগার। বিশ্লেষকদের মতে সংঘাত পরিস্থিতির জেরে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ কমতে থাকলে চরম বিপর্যয়ের মুখে পড়বে এশিয়ার বেশিরভাগ দেশ। আমার ধারণা, এই যুদ্ধে আমরা এমন এক নজিরবিহীন সংকটের দিকে এগুচ্ছি যা রাশিয়া ইউক্রেন সংঘাতের চেয়েও ভয়াবহ হতে পারে। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সময় এই পরিস্থিতি চলতে থাকলে ভয়াবহ অর্থনৈতিক সীমাবদ্ধতা ও জ্বালানি সংকটে জর্জরিত হতে যাচ্ছে এশিয়া। বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও পশ্চিম আফ্রিকার গ্যাস আমদানি করতে তীব্র প্রতিযোগিতা শুরু হতে পারে এশিয়ার দেশগুলোর মাঝে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। কাতারে আইআরজিসির হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 10 জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তারা আলাদা 2টি সেল গঠন করে দেশটিতে কাজ করছিল, দাবি কাতার কর্তৃপক্ষের। এর মধ্যে 7 জনের বিরুদ্ধে কাতারে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় নজরদারি করার অভিযোগ আনা হয়েছে। বাকি 3 জনের উপর বিভিন্ন নাশকতা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, দাবি দোহার। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইআরজিসির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে তারা বলেও দাবি করে কাতার। আটককৃতদের অবস্থান থেকে বিভিন্ন ধরনের কমিউনিকেশন ডিভাইস ও টেকনোলজিক্যাল ইকুইপমেন্ট পাওয়া গেছে। একটি ডুবন্ত ইরানি জাহাজ থেকে কমপক্ষে 30 জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী
বিজিতা হেরাথ জানান, শ্রীলঙ্কার জলসীমার কাছে ডুবে যাচ্ছিল নৌযানটি। এরপর তাদের সেনাবাহিনীর কাছে সাহায্য চেয়ে ইরানি জাহাজটি থেকে সংকেত পাঠানো হয়। এরপরই সেটি উদ্ধারে তৎপর হয় শ্রীলঙ্কান সেনাবাহিনী। হেরাথ আরও জানান, আহতদের উদ্ধার করে দ্বীপের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান হেরাথ। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শ্রীলঙ্কার দক্ষিণে গল উপকূলের কাছে হয় এই দুর্ঘটনা। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।